জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ৫তলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দিলে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। ইটপাটকেল ছুড়লে আহত হয় ২ সাংবাদিক। হামলাকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষের পর একজনকে আটক করে পুলিশ। দুর্বৃত্তরা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরে জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের। জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে দলটির প্রধান কার্যালয় বিজয়নগরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। হামলায় দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করেন তিনি। এছাড়া হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বাহিনী থেকে চাকরিচ্যুত করার দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। রাশেদ খান বলেন, আমরা মব সৃষ্টি করে জাতীয় পার্টির অফিসে যাইনি, বরং নিজেদের অফিসের সামনেই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। এই হামলায় বিচার না হলে জনগণ সরকারের বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি। সর্বোচ্চ নেতা গণ অধিকার পরিষদের আমি স্পষ্টভাবে বলছি, আজকের মধ্যেই তদন্ত কমিটি গঠন করতে হবে। গতকালকের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। আগামীকাল ৩ দলের সাথে কোনো বৈঠক হবে না। আগামীকাল বৈঠক হবে সর্বদলীয় বৈঠক। যদি ৩ দলের সাথে বৈঠক করে বাকি দলগুলোর সাথে বৈষম্য সৃষ্টি করেন, ওই যমুনা কিন্তু ঘেরাও করা হবে। সবাইকে নিয়ে সর্বদলীয় বৈঠক আগামীকাল ডাকতে হবে। এদিকে নুরুল হক নূরের উপরে হামলার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা নুরুল হক নূরের উপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন, জাতীয় পার্টি ও স্বৈরাচারের দোসর, তাই আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করতে হবে। এ সময় তারা জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবি জানান। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। কালকে শুধু নূরের উপরে নির্যাতন চালানো হয়, একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে। তাদের উপরে ভর করে আবার ফ্যাসিবাদ পুনর্বাসনের স্বপ্ন দেখছেন সেই বেঈমান বলে খ্যাত জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে। শহীদদের রক্তাক্ত পিচ্ছিল কালোবাদ এখনো রঞ্জিত। শহীদ পরিবারের কান্না কেন থামে নয়? আহতরা পঙ্গুত্ব বরণ করে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে হাসপাতালে। আর যে স্বৈরাচার তাড়াতে গিয়ে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে, সেই স্বৈরাচার বাংলাদেশে আবার পুনর্বাসিত করবে। বাংলাদেশের জনগণ আঙ্গুল ছুঁচুকে তাকিয়ে দেখবে না। এতদিন সেনাবাহিনী ছিল কলঙ্কমুক্ত, কিন্তু কারা তাদের এই ষড়যন্ত্রের পেছনে টেনে এনেছে সেটি এখন বড় প্রশ্ন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। তিনি আরও বলেন, নূরের উপর যারা হামলা করেছে তাদের তদন্ত করে বিচারের আওতায় আনার পাশাপাশি জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে। নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, নূরের উপর হামলা আকস্মিক কোনো নয়,
হামলা তাদের উপর হচ্ছে যারা চাঁদাবাজি বন্ধ করতে চাচ্ছে। এ সময় অন্যান্য বক্তারা বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে দেশকে অস্থিতিশীল করে তুলেছে একটি গোষ্ঠী। সেটিরই নীল নকশা দেখা গেছে নূরের ওপর নৃশংস আক্রমণে। পুলিশ গত 16 বছরের চেহারা নিয়ে নতুনভাবে আবির্ভূত হয়েছে। সেনাবাহিনী ছিল কলঙ্কমুক্ত, কঠিন কঠিন মুক্ত পার হয়েছে, কিন্তু তারা কলঙ্কমুক্ত ছিল। তাদেরকে কারা লাগিয়েছে এই কাজে, কি এর পেছনে ষড়যন্ত্র, এটা চিন্তা ভাবনার বিষয়। আমরা মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, এখনো ষড়যন্ত্র চলমান। এই সরকারের পুলিশ, পেটুয়া বাহিনী আর দায়িত্বহীন কিছু সেনা সদস্য নূরের উপর নৃশংসভাবে হামলা করেছে। জাতীয় পার্টি আর জাতীয় পার্টির যারা সদস্য আছে তাদেরকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তাদের সদস্যকে কোনো প্রকারেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। নুরুল হক নূরের ওপর যে আক্রমণ হয়েছে তা জুলাই যোদ্ধাদের জন্য মেসেজ। সংবিধান পরিবর্তন না করলে খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, জুলাই যোদ্ধাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার ব্রাহ্মণবাড়িয়া এনসিপির এক কর্মসূচিতে এই কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক বৈঠকে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারেক জিয়াকে মুচলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। নিয়মের পরিবর্তন না হলে একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। যদি আমরা নিয়ম পরিবর্তনের জন্যই নাম দেওয়া হয়েছে সংস্কার, এর জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, এনসিপি নির্বাচন সহ বিচার ও সংস্কারের কথা বলেছে। তবুও এনসিপিকে বিচার বিরোধী বলা হচ্ছে বলে আরও জানান তিনি। পুলিশ বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না, এই সংস্কার এখনও হয়নি বলে জানান হাসনাত আবদুল্লাহ। গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে, এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে, একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পরিণত হয়েছিল, আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য, যেটার নাম দিয়েছে আমরা সংস্কার। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সারা দেশে। শনিবার সকালে চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, ভিপি নূরের উপর হামলা করে ফ্যাসিবাদকে পুনর্বাসনের স্বপ্ন দেখছে একটি পক্ষ। এদিকে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশালে বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া কুমিল্লার কোটবাড়ি এলাকায় মহাসড়কের টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা। এদিকে সিরাজগঞ্জের গোল চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসরদের উপর ভর করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। এছাড়া মাগুরা ও ঝিনাইদহে নূরের উপর হামলার প্রতিবাদ মিছিলে ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে। এসব আহত হয়েছেন অন্তত 10 জন। পঞ্চগড়, কিশোরগঞ্জ, জামালপুর, দিনাজপুর ও নড়াইলে নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে ভিপি নূরের জায়গায় এসেছে। সেনাবাহিনী এবং পুলিশ মিলে জুলাই যোদ্ধা ভিপি নূরের গায়ে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, এটা স্বাধীনতা উত্তর বাংলাদেশে পুরো জুলাই যুদ্ধের গায়ে রক্তাক্ত করা হয়েছে। ওয়াকারুজ্জামানকে আমি হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা সেনাবাহিনী কর্তৃক নূর ভাইয়ের উপরে যে হামলা চালিয়েছেন, এই হামলা বাংলার জনগণ মেনে নিবে না। 24 ঘন্টার মধ্যে এর সাথে যারা জড়িত তাদের চাকরিচ্যুত করে, অতি দ্রুত তাদেরকে চাকরিচ্যুত করে তাদের আইনি ব্যবস্থা নিতে হবে। সারা বাংলাদেশের বিপ্লবীরা ফুঁসে উঠেছে। আমরা চাই অবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে 24 ঘন্টায় তাদের গ্রেপ্তার করা হোক। এর কোনো যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই উপদেষ্টা পরিষদকে আমরা অকার্যকর ঘোষণা করে তাদের পদত্যাগ দাবিতে আমরা রাজপথে থাকব।
এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ শতাধিক নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে খুলনা ও টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালানো হয়েছে। বিকেলে খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে শিববাড়ি মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। অন্যদিকে টাঙ্গাইল শহরে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়। জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিলের পর জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামলায় গুরুতর আহত নুরুল হক নূর এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসক জাহিদ রায়হান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের দাবি, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে। এদিকে নূরকে হাসপাতালে দেখতে গিয়ে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, কেন নূরকে হামলা করা হলো? দেশের কোনো মানুষ এই হামলা মেনে নিতে পারছেন না। চিকিৎসকরা জানিয়েছেন নাক, কান ও মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন নূর। রক্তক্ষরণ হয়েছে মস্তিষ্কে। সকালে তাকে সিটি স্ক্যান ও এক্স-রে শেষে আবারও আইসিইউতে পাঠানো হয়েছে। পরে চিকিৎসকরা জানান নুরুল হক নূরকে আরও 36 ঘন্টা আইসিইউতে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন রাশেদ খান। সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, তবে যারা গতকাল হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ঢাকা মেডিকেলে নূরকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। এই হামলার নিন্দা জানিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার অনুরোধ জানান তিনি। আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজাল যে ফ্র্যাকচার আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে রক্তাক্ত করলো? আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল হক নূরের উপর গতকাল হামলা করা হয়েছে। 2024 সালের অগাস্টের পূর্ব থেকে আমরা এদেশের সকল গণতন্ত্রকামী 63টি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরুল সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আমরা বিশ্বাস করি আগামীতেও ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো এবং এদেশে এই ধরনের, আমি যেটা বলেছি, যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। মেরুন কালারের পোশাক পরা ডিবির কেউ কাকরাইলে গণপরিষদের নেতাদের উপর হামলা করেনি বলে জানিয়েছে ডিবি প্রধান শফিকুল ইসলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে বলেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান। শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ইট পাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনা ঘটেছে। এ সময় দেখা যায় মেরুন কালারের পোলো শার্ট গায়ে দেয়া এক ব্যক্তি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আঘাত করেন। সে ছবি ও ভিডিও ফুটেজ শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই ব্যক্তিকে শনাক্ত করার জন্য কাজ করছে। ভিডিওতে দেখা যায় লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও তাৎক্ষণিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেয়। বিএনপি সরকার গঠন করলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ট্রাইবাল ট্রাস্ট গঠন ও নারীদের অধিকার নিশ্চিত সহ চাকরিতে নিয়োগ প্রক্রিয়া সহজ করা হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে আয়োজিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সমাবেশে এই আশ্বাস দেন তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন ও সহায়তা চান তারেক রহমান। নির্বাচন বানচালের চক্রান্ত করছে একটি চক্র এবং উগ্রবাদের কথা বলে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে
মন্তব্য করে জাতিগোষ্ঠী সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহত্তর ময়মনসিংহ সহ 12 জেলার 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রায় 1000 সদস্য এ জাতীয় প্রতিনিধি সমাবেশে যোগ দেন। বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার একটা গোষ্ঠীর চেষ্টা করছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে একটি উগ্রবাদ, তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। জনগণের রায় ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব। বিএনপি ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশে কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। আগামী ফেব্রুয়ারিতেই রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বাধাগ্রস্ত করার শক্তি কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। যারা সংস্কার নিয়ে কথা বলছে বিএনপি তাদের সঙ্গে একমত, তবে পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সে সংস্কার বাস্তবায়ন হতে হবে বলে জানান সালাউদ্দিন। এর আগে সকাল 11টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। দীর্ঘদিন 11 বছর অনুষ্ঠিত নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এদিকে মেহেরপুরেও দীর্ঘ 19 বছর পর অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপি সম্মেলন। এতে যোগ দিয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, গেল 16 বছর বাংলাদেশ গণতন্ত্র ও মানবতাহীন ছিল। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়। সম্মেলনে অংশ নিয়েছেন জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যারা গতকালকে বলেছে একটি রাজনৈতিক দলের একটি সংবাদ সম্মেলন লক্ষ্য করলাম, যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি, আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 16 বছর বাংলাদেশ ছিল গণতন্ত্রহীন, মানবাধিকারহীন। বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না, একদলীয় শাসন ব্যবস্থা ছিল। শেখ হাসিনা এবং শেখ হাসিনার দূষরদের এই বাংলাদেশের মাটিতে আইন অনুযায়ী, বিচার অনুযায়ী ফাঁসি হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। শনিবার সকালে কবি নজরুল সরকারি কলেজে সাংবাদিক সমিতির আয়োজনে 24-এর গণ অভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রকে ফিরিয়ে দেয়া। দেশে আর আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি চলবে না উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জাতীয় পার্টির যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে। আলোচনা শেষে জুলাই বিপ্লবের সাহসী সাংবাদিকদের সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। গণ অভ্যুত্থানের যে মূল লক্ষ্য ছিল এটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রীয় মালিকানা ফেরত দেওয়া, সেদিকে ধাবিত হই এবং সেখানে ধাবিত হওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের যার যে কমিটমেন্ট রয়েছে, যার যে ম্যানিফেস্টো রয়েছে, সেটা নিয়ে জনগণের কাছে ছুটে যাই। আওয়ামী লীগ হচ্ছে গোখরাসাদ। ও যে পোশাক পরে আসে, ও যত ভদ্র ভাষায় কথা বলে, ও যত সুন্দর করে নাচে, দিন শেষে ও আওয়ামী লীগ ও দিল্লির দালাল, আমার নিরাপত্তার হুমকি। এটা হলো বটম লাইন। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে। কোনো বাধাই এই নির্বাচনের সময়
পিছিয়ে দিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেলে যমুনার সামনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, গণ অধিকার পরিষদের নেতাদের উপর হামলার ঘটনায় হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে একটি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে কোনো আলোচনা হয়নি, তবে গতকালের ঘটনায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। স্ট্রংলি আমরা বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এর কোনো শক্তি নাই এটা করতে হবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কালকের ঘটনায় জাতীয় পার্টির কোনো রোল ছিল কিনা সেটা এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন, বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সবাই ঐক্যবদ্ধ না হলে নির্বাচিত সরকার 2 বছরও ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছে সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তোফায়েল আহমেদ আরও বলেন, জাতীয় নির্বাচনের 5 মাস আগে স্থানীয় সরকার নির্বাচন করা গেলে দেশ স্থিতিশীল হতো। সকল ডান ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট সবাই যদি ঐক্যবদ্ধ না হয়ে ছোটখাটো বিরোধ নিয়ে এগুলো করেন, আপনারা 2 বছর টিকতে পারবেন না। যদি এটা করেন তাহলে অন্তত 10 বছর কনফার্ম। 10টা বছর কনফার্ম হলে আপনার কনসলিডেট করতে পারবেন, রাষ্ট্রের বন্দোবস্তও কনসলিডেট করতে পারবেন, অনেক কিছু কনসলিডেট করতে পারবেন, নিজেরাও কনসলিডেট হতে পারবেন। কারণ এখন পুরো ফ্লুইড অবস্থার মধ্যে সবাই আছে। এমন দল আছে তার কোনো রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু কথা বলছে খুব অনেক বেশি। 25 সেপ্টেম্বরের মধ্যে যদি সরকারি প্রাথমিক শিক্ষকদের 3 দফা দাবি বাস্তবায়ন না হয়, তাহলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মনির হোসেন। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে 3 দফার দাবিতে শুরু হয় সরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। দেশের বিভিন্ন স্থান থেকে সমাবেশে উপস্থিত হন শিক্ষকরা। শিক্ষকদের এই সমাবেশের সাথে একত্রতা ঘোষণা করেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে দুপুরে 13 সদস্যের একটি প্রতিনিধি দল যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে। স্মারকলিপিতে দেওয়া শেষে সমাবেশ স্থগিতের ঘোষণা দেন তারা। সমাবেশে বক্তারা বলেন, 5 আগস্ট পর প্রাথমিক শিক্ষকরাই সবচেয়ে বড় বৈষম্যের শিকার। প্রাথমিক শিক্ষকদের এই বৈষম্য দূর করতে 11তম গ্রেডে বেতন উন্নীতকরণ সহ 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। 25 সেপ্টেম্বর আমরা অপেক্ষা করব। এরপরে এর মধ্যে যদি প্রধান উপদেষ্টার কার্যালয়ের থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায়, তাহলে আমাদের পরবর্তীতে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব। এবং সেই কর্মসূচিটা কি হবে সেটা আমি বলছি। আমরা অনশনে বসবো এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসবো। নির্বাচনের আগে সরকারের জন্য কোনো বাধা সৃষ্টি করতে চায় না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র শিক্ষক পেশাজীবীরা। প্রকৌশল শিক্ষার্থীদের 5 দফা দাবির বিপরীতে নিজেদের 7 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা। শনিবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তারা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে 1 জন ও ডিগ্রি ইঞ্জিনিয়ারদের পক্ষে 1 জনকে রেখে অবশিষ্ট 12 জন নিরপেক্ষ সাধারণ প্রশাসনিক ক্যাডারদের জনবল অন্তর্ভুক্ত করে ওয়ার্কিং কমিটি পুনর্গঠনের জন্য জোর দাবি জানান তারা। এছাড়াও 10ম গ্রেডে পরীক্ষা পদ্ধতি উন্মুক্ত করার মধ্য দিয়ে বুয়েটের শিক্ষার্থীরা টেকনিশিয়ানদের সুযোগ কেড়ে নিতে চান বলেও মন্তব্য করেন তারা। একই সঙ্গে মব সন্ত্রাসে ইন্ধনদাতা নেসকোর সহকারী প্রকৌশলী মোহাম্মদ রকুনুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। ফেব্রুয়ারি 2026-এর অনুষ্ঠেয় বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুলিশের সাথে প্রকৌশল শিক্ষার্থীদের মারমুখী আচরণ ও পুলিশকে আহত করা থেকে বিষয়টি সুস্পষ্ট। আমরা এই মত বিনিময় সভা থেকে বিষয়টি গভীরভাবে তদন্ত করার জন্য সরকারের আইন প্রয়োগকারী সংস্থার নিকট অনুরোধ জানাচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত ও শিক্ষার্থী বান্ধব করছে ডাকসুতে ৮ দফার ইশতেহার ঘোষণা করেছে ভাগচাষ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পূর্ণাঙ্গ প্যানেল সহ এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে উল্লেখ করা হয়, ক্যাম্পাসে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে পূর্ণাঙ্গ প্যানেল সহ এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে উল্লেখ করা হয়, ক্যাম্পাসে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করছে একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, প্রশাসনিক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে। এছাড়া নারীদের সুরক্ষা, দাড়ি, টুপি, বোরকা, হিজাব ও ভিন্ন ধর্মাবলম্বীদের শিক্ষার্থীদের প্রতি অপরায়ণ ও বৈষম্য দূর করে শিক্ষার্থীদের মর্যাদা নিশ্চিত সহ পুরো বিশ্ববিদ্যালয়কে স্টারলিং ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয় ঘোষিত ইশতেহারে। আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশে আমরা কাজ করব। অনুষদ ভিত্তিক সম্পূর্ণ পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে। দেশি বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে কোলাবোরেশন বৃদ্ধি করতে আমরা কাজ করব। ই-বুক ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে সুলভ অ্যাক্সেস আমরা নিশ্চিত করব। স্টার্লিং এর মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে। সকল একাডেমিক বিল্ডিং ও হলকে এডুরুমে মাধ্যমে ফ্রি ও ফাস্ট ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। গেস্টরুম সংস্কৃতি ছাত্রলীগের তৈরি, আর ছাত্রদল ক্যাম্পাসে তা ফিরতে দেবে না। জাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারণায় এমন মন্তব্য করেছেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। এদিন ভিপি পদ খালি রেখে যৌথভাবে প্যানেল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের প্যানেলের নাম সংসপ্ত পর্ষদ। এর আগে ছাত্রদল, ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্রার্থীদের প্যানেল ঘোষণা করেছে। শুক্রবার জাকসু নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পরই আনুষ্ঠানিক প্রচারণায় নামেন প্রার্থীরা। শনিবারের দ্বিতীয় দিনেও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন তারা। শিক্ষার্থী সংযোগ, ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি নিজেদের ইশতেহার তুলে ধরেছেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বহু সাংস্কৃতিক আদর্শ চর্চার উর্বর ভূমি উল্লেখ করে প্রার্থীরা এই ক্যাম্পাসকে আরও প্রাণোচ্ছল করার আশ্বাসও দিচ্ছেন। প্রশাসন মেয়েদের জন্য যে নিরাপত্তার সাথে ক্যাম্পাসটা নির্মাণ করা দরকার ছিল, সেই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেই মেয়েরা আগ্রহ প্রকাশ করছে না। যদি অন্য কেউ ভবিষ্যতে কখনো গেস্টরুম, গণরুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা করে, আমাদের যে ইতিহাস, আমাদের যে আইডিওলজি সেগুলো এবং আমাদের যে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা, সেগুলো থেকেই আমরা নিজেরা এটা বন্ধ করব। শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করছে, আমরা খুবই সুন্দরভাবে প্রচারণা, এখনও সুশৃঙ্খল পরিবেশে আমরা প্রচারণা চালিয়ে যেতে পারছি এবং খুবই উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসের ভিতরে। ভালো প্রচারণা যাচ্ছে, আমরা আশাবাদী। হানাহানি কিংবা বিশৃঙ্খলার মতো কার্যক্রম সর্বোচ্চ পরিহার করেছে। সে জায়গা থেকে আমার মনে হয় শিক্ষার্থীরা ছাত্র শিবিরের দ্বারা আরও বেশি বেনিফিটেড হবে যদি শিক্ষার্থীরা আমাদেরকে সমর্থন প্রদান করেন, এবং আমরাও ইতিবাচক যে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আমরা তাদের জন্য কাজ করতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে প্রার্থীর জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। যদি ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থীরা বাতিল করা হবে। শনিবার প্রধান নির্বাচন কমিশনার জানান, শিক্ষার্থীরা যখন মনোনয়ন ফর্ম নেবেন তখন ডোপ টেস্টের জন্য একটি কার্ড দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টেস্টের জন্য নমুনা দিয়ে আসতে হবে। আর ডোপ টেস্টের ফি প্রার্থীকেই বহন করতে হবে। এছাড়া মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় মিছিল বা সমাবেশ করা যাবে না। যদি ক্যাম্পাসে নির্বাচনী সমাবেশের জন্য মঞ্চ তৈরি করতে হয় তাহলে 24 ঘন্টা আগে থেকে জানাতে হবে কমিশনকে। আর কোনো ধরনের নির্বাচনী আচরণ ভঙ্গ হলে 20,000 টাকা জরিমানা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের বিধানও রাখা হয়েছে। একই সাথে নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য মোট 17 দফা আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। কক্সবাজারের কোনো হোটেল যদি নদী বা পরিবেশ দূষণ করে তাহলে সেটা বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এদিন
কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি 24 আগস্ট হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নদীর সীমানায় থাকা দখলদারের তালিকা তৈরি করে আগামী 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আরও বলেন, রায়ে বলা হয়েছে কক্সবাজারের বাঘখালী নদীর বর্তমান প্রবাহ ও আরএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ করে নদীটিকে সংরক্ষণ করতে হবে। এখানে যে হোটেলগুলো আছে, এই হোটেলগুলোর নদী দূষণ করছে, তাদেরকে আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলেছি শুধু ফাইন করলে হবে না, 1-2টা করে বন্ধ করে দিতে হবে। বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে হয়তো কোনো অসুবিধা নেই। কিন্তু এই এতগুলো হোটেল সবগুলো হয় সমুদ্রে চলে যাচ্ছে, না হয় এইসব নদীতে আসছে। অনতিবিলম্বে গুম হওয়া সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং প্রতিটি ঘটনায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম এই দাবি জানান। বিগত সরকারের আমলে আয়নাঘরের বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করার দাবি জানিয়ে শিবির সভাপতি গুম করা ব্যক্তির পরিবারকে যথাযথ পুনর্বাসনের দাবি জানান। বলেন, গুম থেকে ফেরত আসা সকল নির্যাতিত ব্যক্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যাতে কেউ এমন গুম, খুন, ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংগঠিত করতে না পারে, সেজন্য জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় আলোচনা সভায়। তো রাত 10টার সময় আমাকে ছেলে নিয়ে যায়, রাত 10:30টার সময় দেখি যে আমার ভাইয়া দিকে ছেলে ফিরতেছে। তখন মানে একদম খারাপটা লাগে আর কি। ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবে তারাও রাজনৈতিক স্বার্থেই বাহিনীগুলিকে ব্যবহার করবে, এটা আমি আশঙ্কা করছি। এই জন্য আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এটা ব্যাপারে কিছু একটা আইন প্রণয়ন করে দেন, যেন ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায়। আমরা মানবিক জায়গা থেকে অনুরোধ করবো সরকারের প্রতি, অন্তত আমাদের ভাইদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর ফিরিয়ে না দিতে পারলে অন্তত এই সংবাদটুকু জানার তো তার অধিকার রয়েছে, তার সন্তান নিয়ে গেছে। আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়, বিভিন্নভাবে প্রোপাগান্ডা আমাদের পিছনে চালানো হয়। আমরা এই সব কিছুর জবাব আল্লাহর আদালতের কাছে উপস্থাপন করছি। সিলেটের কানাইঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার রাতে উপজেলার ডোনা সীমান্তের ভারত অংশে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, আব্দুর রহমান সহ আরও 6 বাংলাদেশি ভারত থেকে মহিষুনিয়ায় ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে আব্দুর রহমান ঘটনাস্থলে নিহত হন। এবারে 3 ব্যক্তি এবং একটি প্রকল্পকে দেওয়া হয়েছে দ্বিজেন শর্মা পরিবেশ পদক। জীববৈচিত্র্য শাখায় মিজানুর রহমান ভূঁইয়া, বৃক্ষ শাখা সম্মাননা শাখায় সবুজ চাকমা, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সোনাপাহাড় নামে একটি প্রকল্প পেয়েছে এই পদক। শনিবার বিকেলে বাংলা একাডেমিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, মানুষ এমনভাবে উদ্ভিদ ধ্বংস করেছে যে এখন গাছের জন্য বিনিয়োগ করতে হচ্ছে। পরিবেশ ও বৃক্ষরোপণকে রাষ্ট্রীয় মূল্যবোধের মধ্য দিয়ে আসার তাগিদ দেন তিনি। পরিবেশ ধ্বংস না করেও উন্নয়ন করা যায় উল্লেখ করে তিনি আরও বলেন, উন্নয়নকে পরিবেশের মুখোমুখি দাঁড় করানো যাবে না। পুরনো বা শতবর্ষী গাছ রক্ষার সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশে তো গাছ আসলে লাগাতে হয় না, ও আপনি আপনি হয়। আপনি যদি ফেলে রাখেন তাহলে ও আপনি আপনি হবে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা এমনভাবে ধ্বংস করেছি যে এখন ইনভেস্টমেন্ট ছাড়া আসলে ফিরিয়ে আনাটাও আমাদের জন্য মুশকিল। শুধুমাত্র উন্নয়ন বলতে আমরা যা বুঝাই তার সাথে অনাবশ্যকই পরিবেশকে মুখোমুখি ফেলে দেয়। এই মুখোমুখি সংঘাতের কোনো দরকার নেই, এটা এড়িয়ে চলা যায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের তিয়ানজিনে আগামীকাল থেকে শুরু হচ্ছে অর্থনৈতিক ও আন্তঃসরকার জোট
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর 2 দিন ব্যাপী সম্মেলন, যেখানে অংশ নেবেন চীন, রাশিয়া, ভারত সহ মোট 20টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এর মধ্যে চিয়ানজি নিয়ে আসতে শুরু করেছেন তারা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকটি দেশ ও সংস্থার প্রধান এরই মধ্যে সেখানে পৌঁছেছেন। তাদের কয়েকজনের সঙ্গে সাইড লাইনে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড লাইনে বৈঠক করবেন তিনি। সোমবার মোদীর সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা ও ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 1996 সালে চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান এই 5 দেশের সমন্বয়ে গঠিত হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO। বর্তমানে এর সদস্য রাষ্ট্র 10টি। আলফা এক্স বুলেট ট্রেনে করে টোকিও থেকে চেন্নাইয়ে গেলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারে এই সফরের বুলেট ট্রেনে বসে বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এরপর চেন্নাইয়ের একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ঘুরে দেখেন তারা। পাশাপাশি বুলেট ট্রেন কোচ উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়াও আগামী দশকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, সরবরাহ শৃঙ্খল, বিনিয়োগ জোরদার, AI, মহাকাশ, উচ্চ গতির রেল এবং অন্যান্য প্রযুক্তিতে সহযোগিতার সম্প্রসারণে শুক্রবার দুই নেতা বৈঠক করেছেন। 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে 29 আগস্ট 2 দিনের রাষ্ট্রীয় সফরে জাপান গেছেন নরেন্দ্র মোদী। পরে সেখান থেকে চীনের সাংহাই সহযোগিতা সংস্থা SCOর শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন ভারতের সরকার প্রধান। ইসরায়েলের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। সে সঙ্গে সমুদ্র বন্দর ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা ইস্যুতে এক বিশেষ অধিবেশনে এই কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে প্রায় $7 বিলিয়ন বাণিজ্য হয়। তবে গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে গত মে মাসে তুরস্ক প্রথমবারের মতো ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর আগেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নাৎসি নেতা হিটলারের সঙ্গে তুলনা করেছেন। বিশ্লেষকরা বলছেন তুরস্ক এখন ইসরায়েলকে শুধুই মানবিক সংকটের উৎস নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী ম্যাকাসারের আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন লেগে প্রাণ গেছে অন্তত 3 জনের, আহত হয়েছেন আরও 5 জন। পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন দেয় বিক্ষোভকারীরা। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন ঘটনাস্থলে মারা যান এবং 1 জন হাসপাতালে নেয়ার পর মারা যান। ম্যাকাসার সিটি কাউন্সিলর সচিব রাহমাত ম্যাপাতোভা জানিয়েছে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন ধরিয়ে দেন। আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন 2 জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানান এবং সেটি ছড়িয়ে পড়েছে রাজধানীর জাকার্তা সহ বিভিন্ন বড় শহরে। ইন্দোনেশিয়ার এই পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়েছে। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। 4 সেপ্টেম্বর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াবের নির্বাচন। 11টি পদের জন্য প্রার্থী হয়েছেন 12 জন। সভাপতি ছাড়া অন্যান্য পদে একাধিক প্রার্থী না থাকায় ভোট হবে শুধু সভাপতি প্রার্থী নির্বাচনে। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। কোয়াবে এবার ভোটার সংখ্যা 215 জন। ভোটার হননি মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। প্রেসিডেন্টের ক্যান্ডিডেটে আমাদের 2 জনের নাম এসছে, একটা হচ্ছে মোহাম্মদ মিথুন অ্যান্ড সেলিম শাহেদ। শারিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জমা দিয়েছেন, নুরুল হাসান সোহান ভাইস প্রেসিডেন্ট,
নাজমুল হাসান শান্ত মেম্বার। যেহেতু আমাদের 11টা আপনার পজিশন, হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে যে আপনার একটা করেই পড়েছে। তো সুতরাং আমাদের ইলেকশন আপনার হবে হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন অনলি। ভোটার তালিকা কনফার্ম হয়ে গেছে, এখনই কনফার্ম করলে এটা আমাদের 215 জন ভোটার আছে, মেম্বার হয়েছে, যাদের অ্যাপ্রুভাল হয়েছে 215 জনের। বিশ্বকাপ বাছাই পর্বের 2টি ম্যাচকে সামনে রেখে স্পেন দল ঘোষণা করেছেন কোচ দে লা ফুয়েন্তে। 26 জনের স্কোয়াডে বার্সেলোনার জয়কার। ক্যাটালান ক্লাবটি থেকে জায়গা পেয়েছেন একসঙ্গে 7 ফুটবলার। 4 সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্পেনের বিশ্বকাপ বাছাই পর্বের অভিযান। এরপর 7 সেপ্টেম্বর প্রতিপক্ষ তুরস্ক। 2 ম্যাচের জন্য ঘোষিত দলে বার্সেলোনার 7 জন হলেন লামিন ইয়ামাল, পেদ্রি গাভি, ফেরেন তোরেস, পাও কুভার্সি, দানি ওলমো ও ফার্মিন লোপেস। তালিকা থেকে বাদ পড়েছেন সদ্য বার্সেলোনায় যোগ দেয়া গোলরক্ষক হুয়ান গার্সিয়া। 25 মিলিয়ন ইউরোয় বার্সায় নাম লেখানোর পরও এবার জাতীয় দলের জায়গা হয়নি তার। দীর্ঘ বিরতির পর স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও ম্যানচেস্টার সিটির রদ্রি। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গত অক্টোবরে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন কারভাহাল। রদ্রিও ভুগেছেন একই ধরনের চোটে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।